ঋণের সুদহার বাজার ভিত্তিক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংক নির্বাহীরা। তারা দাবি করেছেন যে দেরিতে হলেও কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনায় বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, এতে লাভবান হবেন গ্রাহকরাও। আর বাজার ভিত্তিক হওয়ায় সুদহার বাড়ার সংখ্যার সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে সেটি কমারও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা। মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত। দেশের বেসরকারি খাতের পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেন ব্যাংক লিমিটেড। এতদিন ব্যাংকটি ঋণের সর্বোচ্চ সুদ নিতে পারত 6 মাসের ট্রেজারি বিলের গড় সুদহারের উপর 3% বাড়িয়ে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, ঋণের সুদহার হবে বাজার ভিত্তিক, অর্থাৎ গ্রাহক থেকে ইচ্ছে মতো সুদ নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। বাজার ভিত্তিক সুদহার কিভাবে নির্ধারণ হবে, আর এতে ঋণের সুদহারই দাঁড়াবে কত? সবার জন্য সব লেন্ডিং রেট কিন্তু প্রযোজ্য না। সাধারণত সায়েন্টিফিক ওয়ে অফ লোন প্রাইসিং হলো আপনার কস্ট অফ ফান্ড, যেটা তার সঙ্গে আপনার রিস্ক প্রিমিয়ামটাকে আপনাকে অ্যাক্টিভেট করা। কারণ আপনার রিস্ক পারসেপশন বড়োয়ার ওয়াইজ, সেক্টর ওয়াইজ ভ্যারি করতেই পারে, সেভাবে আপনি এটাই কিন্তু মার্কেট ওরিয়েন্টেড। সর্বশেষ 6 মাসের ট্রেজারি বিলের গড় সুদহার ছিল 10.5% উপরে। সেই হিসেবে ব্যাংকগুলো ঋণের সুদ নিতে পারত 13.5% পর্যন্ত। বাজার ভিত্তিক হওয়ায় সোনালী ব্যাংকের ঋণের সুদ নেমে এসেছে 12.9%। আমাদের ল্যান্ডিং রেট হচ্ছে 12.9, অর্থাৎ আগের চাইতে আমাদের ঋণের ল্যান্ডিং রেট কিন্তু কমেছে। তো আমাদের কিন্তু এই যে বাজার ভিত্তিক করার কারণে আমাদের ল্যান্ডিং রেট কমেছে, এবং আমি মনে করি এই যে ল্যান্ডিং রেটটা কমলো, এতে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এটা ভালো হবে আগামী দিনগুলোতে। এখন ব্যাংকগুলো দেখেন যে তারা টিকে থাকার জন্য যে প্রতিযোগিতা যে ব্যবস্থাটা আছে, ব্যাংকগুলি তারা দেখবেন যে কম্পিটিটিভ প্রাইসে তারা রেট অফার করছে। তাদের সুযোগ এবং সক্ষমতাটা বুঝেই তারা রেট অফার করবে। আমি ইচ্ছে করলেই যে আমার ইচ্ছে করলে রেট অফার করতে পারবো না, এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। এখন যে ব্যাংকের রেটটা কম, সেই ব্যাংকের গ্রাহকরা কিন্তু যাবে। ঋণের সুদহার বাজার ভিত্তিক হওয়ায় ব্যাংক খাতে সাময়িক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে বলে আশা তাদের। তবে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার সাফল্য নিয়েও সংশয় তারা। এটা দুটোই বাজার ভিত্তিক আগেই করা দরকার ছিল। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা। আবারও অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। 15 দিনের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে বেড়েছে 100 টাকা। সাথে চড়া অধিকাংশ সবজির দামও। ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট। তবে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা গেলে কিছুটা স্বস্তি মিলবে দামে, এমনটা বলছেন কাঁচামাল ব্যবসায়ীরা। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। নিত্যপণ্যের বাজারে দিনকে দিন বেশি উঠছে সাধারণের জীবন। আজ পেঁয়াজ তো কাল কাঁচামরিচ হয়ে উঠছে বিলাসী পণ্য। দিন 15 আগে 60 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচের কেজি ঠেকেছে 150 টাকায়। তীব্র গরমে ব্যাহত হচ্ছে উৎপাদন, এমন অজুহাতে পেঁপে, বেগুন, পটল, করলা সহ সব সবজির দামে ঝরছে আগুন। ভোক্তারা তাই টিকে থাকার লড়াইয়ে কাটছাট করছেন বাজারের তালিকা। ফসল কমে যায়, রোদের কারণে অনেক উড়াইতে পারতেছে না ক্ষেতের থেকে। প্রতিনিয়ত যে জিনিসগুলো মানুষের কিনা লাগে, সেই জিনিসগুলো নিয়েই আসলে বাজারে সিন্ডিকেটটা করে, এটাই হচ্ছে একটা বড় সমস্যা। ইনকামটা তার পরিবর্তনশীল না, ওটা ফিক্সড, কিন্তু মানুষের এই দাম যদি ওঠানামা করে, তাই ক্ষেত্রে মানুষের বাজেট করে চলাটা বোধহয় মুশকিল হয়ে যাবে। হঠাৎ কাঁচামরিচ, পেঁপে সহ অধিকাংশ সবজির বাড়তি দামের পেছনে সরবরাহ সংকটকে দুষলেন এই ব্যবসায়ী নেতা। তবে পথে পথে চাঁদাবাজির কারণেও পণ্যের বাড়তি দামের অভিযোগও তার। সবজির বাজার কখনো স্থিতিশীল থাকে না, থাকবেও না, কারণ এটা প্রোডাকশনের উপর নির্ভর করে। ডিমান্ড সাপ্লাই দুটার মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে বিশ্বব্যাপী কিন্তু বাজারে উঠানামা করে। আমাদের দেশের একটু ওভার। রাস্তায় যে চাঁদাবাজিটা হয়, ওটা যদি বন্ধ করা যায়, তাহলে পণ্যের দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসবে। কোরবানির ঈদ ঘিরে চোখ রাঙাচ্ছে মশলার বাজার। ডলার সংকটের অজুহাতে সপ্তাহ ব্যবধানে কেজিতে অন্তত 20 টাকা বেড়েছে আদা রসুনের দাম। আর 100 টাকা বেড়ে জিরা 700, আর 300 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা পর্যন্ত। এলাচ পচদানা দাম বাড়ছে, মোটামুটি সব কিছুর দাম বাড়ছে। মশলা তো অনেক আইটেম, প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে দাম বাড়ছে, এটাই হচ্ছে উদ্বেগের বিষয়। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রসুন 1 কেজি দাম বাড়ছে প্রায় 15 থেকে 16 টাকা, আদায় বাড়ছে প্রায় 18 টাকা, চায়না আদায়। আমিষের অন্যতম উৎস ডিমও নাগালের বাইরে, ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। বাড়তি রয়ে গেছে সব ধরনের মুরগি সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।
দর্শক, বাজার দরের খবর জানবো এবার। রাজধানীর মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে যদি আমরা কাঁচা মরিচের কথা বলি, সে বিষয়টি কিন্তু একেবারে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে। কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? রাকিব, আসলে আপনি জানেন যে বিবিএস এর সবশেষ হিসেব অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘর ছাড়িয়ে গেছে। তো আপনি যেমনটা বলছিলেন যে কাঁচামরিচের দাম বেড়েছে, আসলে কাঁচামরিচের দাম বাড়বে অথবা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। যেহেতু গ্যাস বিদ্যুতের দাম প্রতিনিয়তই বাড়ছে, ডলারের দাম সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাড়িয়েছে, সেই হিসাবে এইসব জিনিসের উপর এই প্রভাবটা কিন্তু পড়বে। আর প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মানুষের আয়টা বাড়ার কথা, কিন্তু মানুষের আয় আসলে সেভাবে বাড়ছে না। আয়ের মধ্যে এবং সম্পদ অর্জনের মধ্যে কিন্তু একটা বড় ধরনের বৈষম্য কাজ করছে, যে কারণে আসলে এই যে মাছ বলেন, মাংস বলেন অথবা শাকসবজি বলেন, এসব জিনিসপত্রের দাম অল্প অল্প করে যেটা বাড়ছে অথবা অস্বাভাবিক হারে যেটা বাড়ছে, সেটা আসলে যে মানুষগুলো আয় করতে পারছে না, যাদের আয় বাড়ছে না, যাদের আয় সীমিত রয়ে গেছে, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই সংখ্যাটাই কিন্তু বাংলাদেশে অনেক বড়। আপনি জানেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অনেক বড় একটি দেশ, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে সামান্য কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ, যারা একটা হিসাবে বলা হচ্ছে যে 87 লাখ মানুষ কোটিপতি বাংলাদেশে, সবশেষ 12 বছর কিংবা 15 বছর মধ্যে তারা কোটিপতি হয়েছে। এই মানুষগুলোর তুলনায় কিন্তু বড় একটা অংশ, যেহেতু বিবিএসের হিসেবে 17 কোটি মানুষ বাংলাদেশে রয়েছে, সেই হিসাবে কিন্তু বাকি মানুষগুলো কিন্তু আয় সীমা খুবই কম, যে কারণে তাদের জন্য এই বাজার পরিস্থিতি খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। এবং এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের বিভিন্ন মহল থেকে এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও বলছেন যে বাজার দর বেঁধে দিয়ে কিন্তু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারে যে সরবরাহ চেইনটা সেটা ঠিক আছে কিনা, অথবা কেউ কালোবাজারি করছে কিনা, কারসাজি করছে কিনা, সেটা আসলে নজরদারিদের মধ্যে রাখলে। রাকিব, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মৌলভীবাজার থেকে সরাসরি বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। আইসিডি বিষয়ক দুটি নীতিমালায় আছে যে বেসরকারি ডিপো হতে হবে বন্দর থেকে অন্তত 20 কিলোমিটার দূরে। তবে বাস্তবে নিজেদের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় আর এনবিআর। নানা যুক্তিতে ডিপোর অনুমোদন দেয়া হচ্ছে 20 কিলোমিটারের ভেতরই। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি কন্টেইনার ডিপো আইসিডি পরিচালনায় দুটি নীতিমালা রয়েছে। দুটিতেই বলা হয়েছে ডিপো বা অফডক স্থাপন করতে হবে বন্দর থেকে 20 কিলোমিটার দূরে। 2017 সালে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি এবং 2018 সালে টোল রোডের পাশে আরেকটি ডিপোর অনুমোদন দেয় এনবিআর। চলতি বছরের শুরুতে আরও দুটি আইসিডির অনুমোদন দেয়া হয়, যার একটি অলঙ্কার একে খান এলাকায়, অপরটি বন্দরের নর্থ ইয়ার্ডের পাশে। 4টি অফডকই বন্দর থেকে 20 কিলোমিটারের মধ্যে। আইসিডি নীতিমালার একটি করে নৌ পরিবহন মন্ত্রণালয় 2016 সালে, 21 সালে আরেকটি করে এনবিআর। কিন্তু অনুমোদন দিতে গিয়ে নিজেদের নীতিমালা মানেনি দুপক্ষই। আইসিডি দেওয়ার ক্ষেত্রে কিছু এনবিআর থেকে নীতিমালা ফিক্সড করে দেওয়া হয়েছে। সেই নীতিমালার যে বৈশিষ্ট্যগুলো যারা ফুলফিল করতে পারে তাদের অনুকূলেই আইসিডি লাইসেন্স দেওয়া হয়। মূলত যানজট কমাতেই ডিপোগুলোকে শহর থেকে দূরে স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে শর্ত ভাঙার বিষয়ে পুরনো আবেদনকে বিবেচনায় নেওয়া হয় বলে দাবি কর্তৃপক্ষের। নির্দেশনা দেয়া হয় বিকল্প সড়ক ব্যবহারের। অনেকেই চিন্তা করছেন যে 20 কিলোমিটারের যে সেকশনটা আছে বা ধারাটা আছে দুটো পলিসিতে, এই ধারাটা রিভিজিট করা উচিত, পুনর্বিবেচনা করা উচিত, অথবা ধারাটা এমনভাবে হওয়া উচিত যে বিভিন্ন বন্দর বা টার্মিনালের প্রেক্ষাপটে বন্দরের সাথে আইসিডির দূরত্বের বিষয়টা ওই সংশ্লিষ্ট বন্দর নির্ধারণ করবেন সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায়। বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি এরকম কিছু আমাদের প্রতীয়মান হয় যে না, আমাদের এই নীতিমালার এই বিষয়টা হয়তো সংশোধন করা দরকার, তাইলে আমাদের বিজ্ঞ কর্তৃপক্ষ আছেন, মন্ত্রণালয় আছেন, সেটা তারা বিবেচনা করে দেখতে পারে। আগামীর বাণিজ্য পরিস্থিতি আর সড়ক অবকাঠামো সুবিধাকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে নীতিমালা সংশোধনের পরামর্শ বন্দরের সাবেক এই কর্মকর্তার। এটা ঠিক না, এখানে কোনো কম্প্রোমাইজ করা উচিত হয় নাই। যদি করতে হয় তাহলে আইসিডির নীতিমালাকে চেঞ্জ করতে হবে, যেটা এনবিআর করতেছে, প্লাস পোর্ট যেটা আইসিডি, এগুলো তো নীতিমালা। দিজ আর দ্য প্রিন্সিপালস, গাইডলাইনগুলোকে আপডেট করবে আর কি। চট্টগ্রামে বেসরকারি আইসিডি আছে 21টি, যার যাত্রা শুরু 1998 সালে। ফখরুল ইসলাম,
চ্যানেল 24 চট্টগ্রাম। দেশে যখন গরুর মাংসের দাম নিয়ে হইচই, তখন পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে জাপানের সবচেয়ে দামি গরুর মাংস ওয়াগু বিফ, যা কিনতে ক্রেতাদের গুনতে হয় প্রতি কেজিতে $440 করে। নরম মাংস আর সঠিক খাবারের কারণে এ ধরনের মাংসের প্রতি মানুষের ঝোঁকটাও বাড়ছে প্রতিনিয়ত। আর এই মাংসের বিশ্ববাজার এখন $21.5 বিলিয়ন। বিশ্বজুড়ে গরুর মাংসের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। 2023 সালে গরুর মাংসের বাজার ছিল $236 বিলিয়ন। 2024-এ যা পৌঁছাতে পারে $260 বিলিয়নে। $260 বিলিয়ন মধ্যে 2023 সালে $37 বিলিয়ন বাজার ধরে রেখেছে জাপানের ওয়াগু জাতের গরুর মাংস। স্বাদের হিসেবে যা বেশ পরিচিত বড় রেস্টুরেন্ট ও খাদ্য রসিকদের রান্নাঘরে। নরম তুলতুলে মাংস আর চর্বির ভাঁজে লুকিয়ে থাকা স্বাদ নিতে ক্রেতাদের এর জন্য গুনতে হয় কেজি প্রতি $440। খামারে প্রমাণ সাইজের এ জাতের একটি গরু বিক্রি হয় সর্বোচ্চ $30,000। বাজারে চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকায় 2032 সাল নাগাদ এ মাংসের বাজার পৌঁছাবে $37 বিলিয়নে। কুরোগি, আকাগি, মুকাকো এবং নিহন তানকাকু এই 4 জাতের গরু থেকে পাওয়া যায় ওয়াগু বিফ। মাংসের গঠন এবং স্বাদ আনার জন্য জাপানের ফার্মগুলোতে দূষণমুক্ত পরিবেশে লালন পালন করার পাশাপাশি খাওয়ানো হয় বিশেষ খাবারের মিশ্রণ। জাপান সরকার কঠোরভাবে এ মাংস উৎপাদন নিয়ন্ত্রণ করে। 2019 সালে দেশটি প্রায় 1.5 লাখ টন ওয়াগু বিফ উৎপাদন করে। 2035 সালে যা 3 লাখ টনে পৌঁছাবে। মানভেদে A3 থেকে A5 গ্রেডের ওয়াগু বিফ বাইরে বিক্রির অনুমতি রয়েছে। 2019 সালে 4,344 টন ওয়াগু বিফ রপ্তানি করে জাপান। 2021 সালে প্রায় 3,500 টন বিক্রি বেড়ে দাঁড়ায় $7,879 টনে, যেখান থেকে আয় প্রায় $407 কোটি। ক্রেতাদের চাহিদা বাড়তে থাকায় গরুর উৎপাদন নিয়ে বেশ চাপে খামারিরা। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় দামটাও বেশ চড়া। বাজার দখলের প্রতিযোগিতায় ওয়াগু বিফের দখল ছাড়তে নারাজ জাপান। সেজন্য 1997 সাল থেকে এই জাতের জীবিত গরু রপ্তানিতে রয়েছে নিষেধাজ্ঞা। যদিও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং ইতালি অল্প পরিমাণ ওয়াগু বিফ উৎপাদন শুরু করেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার জন্য এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।